বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 2024 সালের জুলাই বিপ্লব 2024। 36শে জুলাই বলতে কত তারিখকে বোঝানো হয়েছে? 36শে জুলাই বলতে কত তারিখকে বোঝানো হয়েছে? 5ই আগস্ট। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে? এটা হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024 সালে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে? সার্জিস আলম। আবু সাইদ শহীদ হন কবে? আবু সাইদ শহীদ হন হচ্ছে 16ই জুলাই। 16ই জুলাই আবু সাইদ শহীদ হয়েছে 16ই জুলাই। জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে লেখা গান তোমাদের ভুলবো না এর গায়ক কে? তোমাদের তোমাদের ভুলবো না এর গায়ক হচ্ছে শান শায়েক। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? ইংরেজি বিভাগ। শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? বাবনপুর। শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? বাবনপুর। শহীদ আবু সাইদের পিতার নাম কি? মকবুল হোসেন। শহীদ আবু সাইদের মাতার নাম কি? মনোয়ারা বেগম। শহীদ আবু সাইদ কত সালে জন্মগ্রহণ করেন? 2001 সালে। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন? 12তম ব্যাচ। আবু সাইদ নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাইজির কবিতার নাম কি? আবু সাইদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাইজির কবিতার নাম কি? প্রজন্মের বীর। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 28 জুলাই। এর মানে হচ্ছে আবু সাইদ 16 জুলাই। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 28 জুলাই। শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? ঢাকা। মীর মুগ্ধের বাড়ি কোন জেলায়? সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। মীর মোশাররফ মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক শেষ করেন? সেটা হচ্ছে গণিত। পানি লাগবে পানি, পানি কথাটি কার? সেটা হচ্ছে মীর মুগ্ধ। 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বাংলা ব্লকেট নামক কর্মসূচি ঘোষণা করে। 6 জুলাই এটা ঘটনা ঘটছে। বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। 16 জুলাই আবু সাইদ মারা গেছে। 17 জুলাই শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। 18 জুলাই মীর মাহফুজুর রহমান অর্থাৎ ঢাকা উত্তরাতে বিইউপি শিক্ষার্থী বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি এর কি? মাহফুজুর রহমান মুগ্ধ মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 5ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। মার্চ টু ঢাকা 6 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান 6 আগস্ট, যাকে বলা হয় মার্চ টু ঢাকা। তবে আরেক ঘোষণার মাধ্যমে 5ই আগস্ট নিয়ে আসা হয়। হ্যাঁ, আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ডিজিটাল ক্র্যাকডাউন ডিজিটাল ক্র্যাকডাউন ইন্টারনেট বন্ধ করে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কণ্ঠস্বর, আচরণ বা কার্যক্রম ইত্যাদি সীমাবদ্ধ করতে গৃহীত পদক্ষেপ ডিজিটাল ক্র্যাকডাউন বলা হয়। এটা কিন্তু পিএইচডি লিখিতের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইন্টারনেট বন্ধ করে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কণ্ঠস্বর, আচরণ বা কার্যক্রম ইত্যাদি সীমাবদ্ধ করতে গৃহীত কঠোর পদক্ষেপকে ডিজিটাল ক্র্যাকডাউন বলা হয়। মার্চ ফর জাস্টিস মার্চ ফর জাস্টিস এমন একটি কর্মসূচি যা মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং আইন সংস্কার নিশ্চিতের জন্য পালন করা হয়। 31শে জুলাই এই কর্মসূচি পালন করা হয়। মার্চ ফর জাস্টিস। 36শে জুলাই বলতে 5 আগস্টকে বোঝানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দাবি
পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনা করার কথা জানান। তারা 1 আগস্টকে 32 জুলাই গ- গণনা করতে থাকে। 5 আগস্ট 36 জুলাই শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং এই দিনটি 36 জুলাই হিসেবে অভিহিত করা। গণপদযাত্রা পদযাত্রা গণপদযাত্রা বলতে কি? পদযাত্রা বলতে পায়ে হেঁটে কোনো দিকে গমন করাকে বোঝায়। অসংখ্য মানুষ যখন কোনো দাবি দাওয়ার প্রেক্ষিতে পদযাত্রায় অংশ নেয় তখন তাকে গণপদযাত্রা বলে। 14 জুলাই 2024 আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করা। ফেসিবাদ ফেসিবাদ হচ্ছে একটা ইতালীয় শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ লাঠির বান্ডিল, যা ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ। ইতালির মুসোলিনি নিজের আন্দোলনের প্রতীক হিসেবে ফেসেস গ্রহণ করে। তাকে ফেসিবাদের প্রবক্তা বলা হয়। 1942 সালে তিনি ইতালিতে ফেসিবাদ প্রতিষ্ঠা করেন। থাকলে ফেসিবাদী রাজনৈতিক দল বা আন্দোলনের যেসব বৈশিষ্ট্য, এটা মানে ফেসিবাদীদের যেরকম একটা বৈশিষ্ট্য হয় সেটা হচ্ছে স্বৈরাচারী নেতৃত্ব। কি থাকবে? 1 নাম্বার স্বৈরাচারী নেতৃত্ব থাকবে। 2 বিরোধীদের জোরপূর্বক দমন। 3 রাষ্ট্রের সকল বিভাগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা সহ ইত্যাদি। কোটা বিরোধী আন্দোলন 2024 কবে থেকে শুরু হয়? মানে 2024 5 জুন থেকে শুরু হয় প্রথম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে অর্থাৎ 1 আগস্ট 2024 যে কর্মসূচি পালন হয় তার নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে অর্থাৎ 1 আগস্ট 2024 যে কর্মসূচি পালন করা হয় তার নাম কি? রিমেম্বারিং আওয়ার হিরো রিমেম্বারিং আওয়ার হিরোজ রিমেম্বারিং আওয়ার হিরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধ্রুবযাত্রা কর্মসূচি পালিত হয় কবে? সেটা হচ্ছে 1 আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধ্রুবযাত্রা কর্মসূচি পালিত হয় কবে? 1 আগস্ট। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? সেটা হচ্ছে 5 আগস্ট। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? 5 আগস্ট। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর কতদিন সরকার শূন্য ছিল? 3 দিন সরকার শূন্য ছিল। কতদিন সরকার শূন্য ছিল? 3 দিন। জেন জেন জেড এর পরবর্তী প্রজন্ম কি নামে পরিচিত? জেন জেড এর পরবর্তী প্রজন্ম হচ্ছে জেনারেশন আলফা নামে পরিচিত। জেনারেশন আলফা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় কত তারিখে? 5 আগস্ট। সম্প্রতি 20 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্ট জনতার গণঅভ্যুত্থান কতজন শহীদ হয়েছে? 1423 জন। 1423 জন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রকাশিত সংখ্যা। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে 717 জনের, স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে 737 জনের। ঠিক আছে? হিউম্যান রাইটস সোসাইটি দিচ্ছে 986 জনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিচ্ছে 1423 জনের। নাটক কম করো প্রিয় কার্টুনটি শিল্পী করা রেডস আসিফ। নাটক কম করো প্রিয় কার্টুনটি শিল্পী কে? রেডস আসিফ। নাটক কম করো প্রিয় নাটকটি শিল্পী হচ্ছে রেডস আসিফ। অন্যতম শিল্পী কর্মটি শিল্পী দিল কোন শহীদকে নিয়ে অঙ্কিত? সেটা হচ্ছে আবু সাইদ। উন্নতম শিল্পকর্মটি জুলাই বিপ্লবের কোন শহীদকে নিয়ে অঙ্কিত? সেটা হচ্ছে আবু সাইদ। স্বাধীনতা স্কোয়ারটি কোথায় অবস্থিত? স্কোয়ারটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রংপুর পুলিশ লাইন কলেজ মাঠে অবস্থিত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় স্থাপন করা হয়েছে? গণভবন। 36 জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন কে? 36
36শে জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন কে? দেবাশিস বিশ্বাস। 36শে জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন কে? দেবাশিস বিশ্বাস। 36শে জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন কে? দেবাশিস বিশ্বাস। 36শে জুলাই তথ্যচিত্রটি নির্মাণ করেন হচ্ছে দেবাশিস বিশ্বাস। দ্য আর্ট অফ ট্রাম্প, এটা কি? গ্রাফিতি, এটি হচ্ছে গ্রাফিতিক সংকলন। দ্য আর্ট অফ ট্রাম্প, দ্য আর্ট অফ ট্রাম্প, এটা হচ্ছে গ্রাফিতি সংকলন। দ্য আর্ট অফ ট্রাম্প, এটা হচ্ছে গ্রাফিতি সংকলন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে কবে? সেটা হচ্ছে 5ই আগস্ট। ঐক্য অথবা মৃত্যু কার্টুনটির শিল্পী কে? রাইত হোসেন। ঐক্য অথবা মৃত্যু কার্টুনটির শিল্পী কে? 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 এটা হচ্ছে রাইত হোসেন। রাইত রাইত হোসেন। জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল বিষয়টির বইটির নাম কি? দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল বিষয়টির বইটির নাম কি? দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। আচ্ছা, কে কোন দায়িত্বে ছিল এটা তো বলে নেই, খালি নাম সালেউদ্দিন, এটা বিভাগ কার কোনটা সেটা কিন্তু উল্লেখ করেনি। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন কবে? 8ই আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র সমন্বয়কদের মধ্যে কতজন উপদেষ্টা হয়েছে? 2 জন। বর্তমানে নাই, এটা আসিফ মাহমুদ মনে করছে নাকি? 2 জন। 2 জনের ভিতরে দেখো এখানে আছে, এই আসিফ মাহমুদ আছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আছে, ওই যে জাতীয় ক্রীড়া শিক্ষা, জাতীয় ক্রীড়া, কি জানি এটা নাম ভুলে গেছি। নাহিদ তো এখন বাদই দিছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কারা? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম না তো মনে হয়, লিখলো না। এটি কি পালিয়েছে নাকি দেখি, এটা দেখলি দেখলাম পালিয়েছে নাকি না। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, মালটা কই? যাই যাই দিন যাই একাকী, তোর বিনহে মরণে যেন থাকি, যাই দিন যাই একাকী। জাহাঙ্গীর আলমই তো, এই যে চেহারা, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা। আরে ওই মালটা কই? ওই মালটা কই? এই যে সাখাত হোসেন, এটা বস্ত্র পাট মন্ত্রণালয়ে গেছে গা। আর এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ঠিক আছে, পাল্টাটাই দিস। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কোনটা? পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ তৌহিদ হোসেন। বেচারিক তো এখন পর্যন্ত আমি ইয়েতেই দেখিনি কোনো। ওই যে দেখছি ওই ল্যাঙ্গা হ্যাংটা করে আছে না যেটা, এই মোহাম্মদ তৌহিদ ইসলাম। আহ, এই যে মোল্লা হ্যাংলা, মোহাম্মদ তৌহিদ ইসলাম। পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, তথ্য সম্প্রচার উপদেষ্টা কারা?
এখন বাতিল, এখন তাহলে কারা হয়েছে যে তথ্য উপদেষ্টা কাক বানাইছে? এখন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বাথুয়া। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বাথুয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আবু বকর উপন্যাসটি রচয়িতা কে? আর আমি মালটা আইব বিশুদ্ধ কয়জন? আপনি এটা কি আসিফ হাসান? আসিফ নজরুল মাল। ডক্টর মোহাম্মদ ইউনূস এর জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বাথুয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেছেন? 1940 সালে। হ্যাঁ। ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন? সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন হচ্ছে কত সালে? 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 2006 সালে। 3-0 তথ্য বা 3-0 তথ্যের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 তথ্য বা 3-0 তথ্যের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 তথ্য অর্থাৎ 3-0। সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে ওঠে তিনটি লক্ষ্য। একটা হচ্ছে জিরো পভার্টি অর্থাৎ শূন্য দারিদ্র্য, জিরো পভার্টি অর্থাৎ শূন্য দারিদ্র্য, জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ শূন্য বেকারত্ব, মানে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন ইমিশন মানে শূন্য নিট কার্বন নিঃসরণ, জিরো নেট কার্বন ইমিশন, জিরো নেট কার্বন, জিরো নেট কার্বন এমিশন, শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য নিট কার্বন নিঃসরণ। ডিজিটাল তথ্য, আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি ও পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী একটি মডেল। সরকার এটিকে এসডিজির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই মডেল প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 2017 সালে এ ওয়ার্ল্ড অফ 3-0, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশন নামে একটি গ্রন্থ রচনা করেন। 3-0 ক্লাব পরিচিত উদ্ভাবনী ও ধারণার বিকাশ ও স্থায়ী সমস্যা সমাধানকারী প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 ক্লাব সংখ্যা প্রায় 4,600টা। সর্বশেষ 16 নভেম্বর 2000 ইতালি রোমে পোপ ফ্রান্সিস ইউনুস 3-0 ক্লাব চালু করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দ্য পোর গ্রন্থটি রচনা করেন কত সালে? 1999 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দ্য পোর গ্রন্থটি রচনা করেন কত সালে? 1999 সালে। এতে 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 বই গ্রন্থটি মানে এই বইটা ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রচনা করেন? সেটা হচ্ছে 2017 সালে। তিনি 2017 সালে এই বই নামক গ্রন্থটি রচনা করছেন। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তককে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ডক্টর মোহাম্মদ ইউনুস কংগ্রেশনাল মেডেল পান কত সালে? কংগ্রেশনাল মেডেল পান কত সালে? কংগ্রেশনাল মেডেল পান হচ্ছে 2010 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস 2016 সালে কোন অলিম্পিক মশাল বহন করেন? সেটা হচ্ছে রিওতে। ডক্টর মোহাম্মদ ইউনুস কংগ্রেশনাল মেডেল পান কত সালে? কংগ্রেশনাল মেডেল পান 2010 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস 2016 সালে কোন অলিম্পিকে মশাল বহন করেন? কোন অলিম্পিক মশাল বহন করেন? ব্রাজিল রিও ডি জেনিরোতে। ডক্টর মোহাম্মদ ইউনুস 2016 সালে কোন অলিম্পিকে মশাল বহন করেন? রিও ডি রিও। ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? 2009 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? 2009 সালে। 1971 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র
গঠন করেন কোনটা? বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। 1971 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করেন হচ্ছে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। 1971 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার শান্তিতে কততম নোবেল বিজয়ী? মানে দক্ষিণ এশিয়ার ভিতরে তিনি দ্বিতীয়তম নোবেল বিজয়ী। 2024 সালে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী? 2024 সালে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী? ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করে 2024 সালে লাভ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি? নাগরিক শক্তি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে? 1983 সালে। 1983 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? সেটা হচ্ছে 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন হচ্ছে কত সালে? 1987 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কবে? রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন হচ্ছে 1984 সালে। রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন হচ্ছে 1984 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন হচ্ছে 1984 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে? 1998 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে? সেটা হচ্ছে 1998 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে? 2021 সালে। মানব মর্যাদা, সমতা এবং ন্যায়বিচার বৃদ্ধির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস 2021 সালে কোন পুরস্কার লাভ করেন? চ্যাম্পিয়ন অব দ্য গ্লোবাল চেঞ্জ। ইউনূস সেন্টার চালু হয় কত সালে? ইউনূস সেন্টার চালু হয় 2008 সালে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর কোন বিমান দুর্ঘটনার শিকার হয়েছে? সম্প্রতি বাংলা- আহ, সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় কে মৃত্যুবরণ করেছে? আসিফ জাওয়াত। আর দুর্ঘটনার বিমানের নাম হচ্ছে ইয়াক 130। আসিম জাওয়াত মারা গেছে। প্রথম হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তির রোবোটিক্স এনজিওপ্লাস্টি হয় কোন হাসপাতালে? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। বাংলাদেশ রেলওয়ের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করে? ঢাকা কক্সবাজার রুটে। দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কবে? 6 ডিসেম্বর 1990 সালে। দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কবে? দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কবে? তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল 6 ডিসেম্বর 1990 সালে। প্রথম প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ। সরকারি চাকরিতে বর্তমানে বয়সসীমা কত? 32 বছর। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা কোনটা? এটা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও নাহিদ ইসলাম। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 2024, 13 আগস্ট 2024 সাল। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ দেয় 2024 সালে। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024, এটা দেয় 9 সেপ্টেম্বর 2024 সালে। সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা অধ্যাদেশ 2024 28 নম্বর জারি করে 28 নম্বর 2024 সালে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তোলন হবে কত সালে? বাংলাদেশ এলডিসি থেকে উত্তোলন হবে হচ্ছে 2026 সালে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তোলন হবে কত সালে? 2026 সালে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তোলন হবে কত সালে? 2026 সালে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তোলন হবে কত সালে? 2026 সালে। এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রি। এলডিসির অর্থ কি? লিস্ট ডেভেলপড কান্ট্রি।
বর্তমান এলডিসির দেশ কয়টা? 44টা। বর্তমান এলডিসির দেশ কয়টা? এলডিসির দেশ কিন্তু 44টা। বর্তমান এলডিসির দেশ হচ্ছে 44টা। বাংলাদেশ উত্তরণ হবে কবে সালে? বাংলাদেশ এখান থেকে বেরোবে কত সালে? 24 নভেম্বর 2026 সালে। 24 নভেম্বর 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরোবে। এলডিসিভুক্ত দেশের সংখ্যা কোন মহাদেশে সবচেয়ে বেশি? আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কারা? এ এম নাসির উদ্দিন। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কারা? এ এম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? কবিতা খানম। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? কবিতা খানম। বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 অধ্যাদেশ জারি করে কত সালে? 13 আগস্ট 2024। জাতির পিতার এদের রহিতকরণ সদস্যদের রহিতকরণটি হচ্ছে 9 সেপ্টেম্বর 2024। মোট জনসংখ্যা 1 জুলাই 2023 পর্যন্ত কত মিলিয়ন? 171 মিলিয়ন। তার মানে 17 কোটি বলতেছে। 171 মিলিয়ন মানে 17 কোটি। মোট জনসংখ্যার 1 জুলাই 2023 পর্যন্ত কত মিলিয়ন? এটা মানে 171 মিলিয়ন হবে। 171 মিলিয়ন মানে হচ্ছে 17 কোটি। 17 কোটি 10 লাখ। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত পার্সেন্ট? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? 1.22%। সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? সেটা হচ্ছে বরিশাল। সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? সেটা হচ্ছে বরিশাল। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? সেটা হচ্ছে ময়মনসিংহ। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? সেটা হচ্ছে ময়মনসিংহ। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটা? সেটা হচ্ছে পিরোজপুর। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটা? পিরোজপুর। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটা? সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটা? পিরোজপুর। সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটা? বান্দরবন। সাক্ষরতার সর্বনিম্ন জেলা হচ্ছে বান্দরবন। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। এশিয়ার ভিতরে বিশ্বে হচ্ছে অষ্টম। বিশ্বে অষ্টম। মুসলিম বিশ্ব হচ্ছে চতুর্থ। এশিয়ার মধ্যে পঞ্চম। সার্বভৌম দেশের মধ্যে তৃতীয়। এটা হলো জনসংখ্যায় কিন্তু। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 এর বাংলাদেশের অবস্থান কততম? 129তম। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 এর বাংলাদেশের অবস্থান কততম? 129তম। সম্প্রতি দেশে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন 25 ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবায় যে অ্যাপটি চালু করেছে তার নাম কি? সুখী অ্যাপ। বর্তমানে দেশে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতির সংখ্যা কয়টা? 50টা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টা? 50টা। বর্তমান সবচেয়ে বড় উপজাতি কোনটা? চাকমা। বর্তমানে উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে কয়টা? 9টা। বর্তমানে উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে কয়টা? 9টা। মোট জনসংখ্যা জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে মোট জনসংখ্যা হচ্ছে 16,51,00,000 এরকম 16,51,58,616 জন। 16,51,58,616 জন। জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী মোট জনসংখ্যা হচ্ছে 16,51,58,616 জন। 16,51,58,616 জন। 16,51,58,616 জন। 16,51,58,616 16,51,58,616 জন। অনুষ্ঠিত হয় 15 জুন থেকে 21 জুন 2022। অনুষ্ঠিত হয় 15 জুন থেকে 21 জুন 2022। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1,19 জন। সাক্ষরতার হার সাক্ষরতার হার হচ্ছে 74.80%। মুসলিম জনসংখ্যা হচ্ছে 91.05%। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%। পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে 98.07 অনুপাত 100। মানে পুরুষ আর নারীর অনুপাত কোনটা? পুরুষ হচ্ছে 98.07 আর নারী হচ্ছে 100। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টা? 50টা। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টা? 55টা।
বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় কটা? 55টা। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 55টা। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টা? 115টা। সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টা? 5টা। মেডিকেল কলেজ কয়টা? 109টা। সরকারি 37টা, মানে সরকারি 37টা আর টোটাল হচ্ছে 109টা, মানে বেসরকারি বাকি। বিশ্বের কতটি দেশে বাংলাদেশে ওষুধ রপ্তানি করা হবে? 157টি দেশে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে কত ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়? সেটা হচ্ছে 32 ধরনের ওষুধ। 2025 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কতটি টিকা যুক্ত হবে? 2টি টিকা যুক্ত হবে। ঠিক আছে। দেশের প্রথম রোবোটিক সার্জন কে? কামরুন নাহার ঝিনুক। দেশের প্রথম রোবোটিক সার্জন হচ্ছে কামরুন নাহার ঝিনুক। দেশের প্রথম রোবোটিক সার্জন হচ্ছে কামরুন নাহার ঝিনুক। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পেয়েছে? বাংলাদেশ। মানে কালাজ্বর বাংলাদেশ থেকে একবারে গেছে। দেশে প্রথম সফলভাবে পরীক্ষিত ডেঙ্গু টিকার নাম কি? TB 005। বাংলাদেশের বর্তমানে জিআই পণ্য কতটা? জিআই পণ্যটা 51টা। সর্বশেষ জিআই পণ্য দিনাজপুরের বেদানা লিচু। তাহলে এটা আরো করে গেছে। সর্বশেষ উদ্ভাবিত 2টি ধানের জাতের নাম কোনটা কোনটা? বি ধান 107, বি ধান 108। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টা? ধানের জাতের সংখ্যা হচ্ছে 115টা। 2024 সালের বর্ষপণ্য কোনটা? হস্তশিল্প জাত পণ্য। 2024 সালের বর্ষপূর্ণ কোনটা? হস্তশিল্পজাত পণ্য। সিলেট বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় কত সালে? 1857 সাল থেকে। সিলেটে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় কত সাল থেকে? সিলেটে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় 1857 সাল থেকে। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। বর্তমান দেশে কতটি চা বাগান রয়েছে? 169টা চা বাগান রয়েছে। বর্তমান দেশে কতটি চা বাগান রয়েছে? 169টা চা বাগান। চট্টগ্রামের চা উদ্ভিদে বর্তমান নিবন্ধিত চা বাগান সংখ্যা হচ্ছে 169টা। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটা? মালনীছড়া। সম্প্রতি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করছে কারা? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। দেশের প্রথম পান গবেষণার কোথায় নির্মাণ করা হচ্ছে? পান গবেষণা কেন্দ্র কোথায় নির্মাণ করা হচ্ছে? রাজশাহী। খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3য়। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 3য়। বছর বছরে 5 বার ফলন দেয়া পঞ্চব্রীহি ধান আবিষ্কার করছে কারা? ডক্টর আবেদ আলী। নিচের কোনটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধানের জাত? সেটা হচ্ছে ব্রি ধান 108। ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। তুলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। তুলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। তুলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রংপুর। আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ। পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? ফরিদপুর। ইলিশ উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা? ভোলা। বর্তমানে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটা? মানে বিশুদ্ধ পানি আমদানি করতেছে। বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ বা যুক্তরাষ্ট্র পানি আমদানি করে খাচ্ছে। বাংলাদেশে বর্তমানে মোট নদীবন্দর কয়টা? 54টা। মোট নদীবন্দরের সংখ্যা হচ্ছে 54টা। সর্বশেষ নদীবন্দর হচ্ছে সন্দ্বীপ। মোট নদীবন্দরের সংখ্যা হচ্ছে 54টা। সর্বশেষ নদীবন্দর হচ্ছে সন্দ্বীপ। সন্দ্বীপ নদীবন্দরটি দেশের প্রথম ও একমাত্র উপকূলীয় নদীবন্দর। সন্দ্বীপ নদীবন্দরটি দেশের প্রথম ও একমাত্র উপকূলীয় মানে দেশের প্রথম ও একমাত্র উপকূলীয় নদীবন্দর। মোট নদীবন্দর 54টা। সর্বশেষ নদীবন্দর সন্দ্বীপ। সন্দ্বীপ নদীবন্দরটি দেশের প্রথম ও একমাত্র উপকূলীয় নদীবন্দর হচ্ছে আর কি। বর্তমানে দেশে পানি শোধনাগার কতটা? 7টা। এই যে 7টা। একটা হচ্ছে চাঁদনী ঘাট, দেশের প্রথম পানি শোধনাগার। আর সর্বশেষ হচ্ছে পদ্মা মুন্সিগঞ্জ, সর্ববৃহৎ পানি শোধনাগার। শেখ রাসেল, সেটা হচ্ছে সর্বশেষ পানি শোধনাগার। দেশে বর্তমানে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে? 15.58%। সুন্দরবন বাঘ জরিপ 2024 অনুসারে সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কত?
125টা, মাত্র 125টা সুন্দরবনে ভাগ। বর্তমানে সুন্দরবনের প্রতি 100 বর্গ কিলোমিটার ভাগের ঘনত্ব কত? 2.64। প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে 2.64। বর্তমানে বাংলাদেশে পরিবেশগত সংকটাপন্ন অর্থাৎ ইসিএ অর্থাৎ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া রয়েছে বর্তমানে কয়টা? 13টা। বর্তমানে বাংলাদেশে পরিবেশগত সংকটাপন্ন এলাকা রয়েছে কয়টা? 13টি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটা? সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটা? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটা? সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটা? সুন্দরবন। সুন্দরবনকে ইউনেস্কো 1997 সালে কততম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? 798তম। সুন্দরবনকে ইউনেস্কো 1997 সালে কততম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? 798। বর্তমান গ্যাস ক্ষেত্র কতটা? বর্তমানে গ্যাস ক্ষেত্র আছে 29টা। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদ। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদ। প্রাকৃতিক গ্যাস হচ্ছে সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদ। বর্তমান গ্যাস ক্ষেত্র আছে 29টা। সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা 1 অর্থাৎ ভোলা। বর্তমান গ্যাস ক্ষেত্র আছে কয়টা? 29টায়। সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা 1 ভোলা। বিদ্যুৎ প্রাকৃতিক গ্যাসের কি খাতুয়ারি ব্যবহার হয়? বিদ্যুৎ উৎপাদনে মানে গ্যাস কোন বিদ্যুৎ উৎপাদনে 42% ব্যবহার হইতেছে। বর্তমানে দেশে চলমান গ্যাস ক্ষেত্রের সংখ্যা কয়টা? 29টা। বর্তমান দেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা কয়টা? বর্তমানে দেশে আবিষ্কৃত কয়লা খনির সংখ্যা কয়টা? 5টা। দেশের কোথায় 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বা সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে? দেশের কোথায় দেশের কোথায় 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বা সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে? সেটা হচ্ছে মাতারবাড়ি, কক্সবাজার। দেশের কোথায় 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বা সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে? মাতারবাড়ি, কক্সবাজার। বাংলাদেশের কোথায় প্রথমবারের মতো বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? উখিয়া, কক্সবাজার থেকে। বাংলাদেশ বজ্র বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের তৃতীয়। বাংলাদেশের কোথায় প্রথমবারের মতো বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় উখিয়া, কক্সবাজার থেকে। উখিয়া, কক্সবাজার। উখিয়া, কক্সবাজার হচ্ছে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। দেশের কোথায় 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বা সৌর বিদ্যুৎ কিন্তু নির্মিত হবে? সেটা হচ্ছে হবে কিন্তু হয়নি, মাতারবাড়ি, কক্সবাজার। পোশাক খাতের সবচেয়ে বড় আয়োজন ইনটেক্স বাংলাদেশ 2024তম কততম আসর? 14তম আসর। পোশাক খাতের সবচেয়ে বড় আয়োজন ইনটেক্স বাংলাদেশ 2024 কততম আসর? 14তম। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? মানে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রাম। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রাম। বর্তমান দেশে ইপিজেড এর সংখ্যা কয়টা? 10টা। বর্তমান দেশে ইপিজেড এর সংখ্যা কতটা? 10টা। বর্তমানে দেশে ইপিজেড এর সংখ্যা কতটি? 10টি। দেশে বর্তমান মোট 10টি ইপিজেড চালু আছে। এর মধ্যে সরকারি 8টা, বেসরকারি 2টা। মানে 10টি ইপিজেড আছে, তার মধ্যে সরকারি 8টা, বেসরকারি 2টা। বর্তমানে বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে? সেটা তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। তাহলে প্রথম আছে মনে হয় চীন। কি বর্তমান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটা? ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান বাংলাদেশের কোন দেশে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে? যুক্তরাষ্ট্রে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটা? ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএইচ। বর্তমান বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি? ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি। জাহাজ ভাঙ্গা শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
জাহাজ ভাঙ্গা শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। জাহাজ ভাঙ্গা শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? জাহাজ ভাঙ্গা শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? জাহাজ ভাঙ্গা শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে? 100টা। সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে? অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে 100টি। সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে? 100টি। বাংলাদেশের কোন জেলায় ভুটানের জন্য অর্থনৈতিক অঞ্চল নির্মিত হবে? ভুটানের জন্য অর্থনৈতিক অঞ্চল নির্মিত এবং কুড়িগ্রাম। বিশ্বে পরিবেশ বান্ধব সবুজ কারখানার তালিকায় শীর্ষ দেশ কোনটা? বাংলাদেশ। বিশ্বে পরিবেশ বান্ধব সবুজ কারখানার তালিকায় শীর্ষ দেশ কোনটা? বাংলাদেশ। বিশ্বে পরিবেশ বান্ধব সবুজ কারখানার তালিকায় শীর্ষ দেশ কোনটা? বাংলাদেশ। 2023-24 অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল কতটা? লক্ষ্যমাত্রা ছিল $62 বিলিয়ন। 2024-25 অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে $57.5 বিলিয়ন। কিন্তু 2024 বছরে রপ্তানি আয় করে $40.81 বিলিয়ন। বুঝছিস? মানে 23-24 ছিল $62 বিলিয়ন, কিন্তু 24-25 ছিল হচ্ছে $57.5 বিলিয়ন, কিন্তু আয় করছে $40.51 বিলিয়ন। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের? সেটা হচ্ছে ভারতের। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের? বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের? ভারতের সাথে। বাণিজ্য ঘাটতি ভারতের সাথে বেশি। বর্তমানে দেশের অর্থমন্ত্রী কে? আবুল হাসান মাহমুদ আলী। বর্তমান দেশের অর্থমন্ত্রী কারা? বর্তমান দেশের অর্থমন্ত্রী কে? আবুল হাসান মাহমুদ আলী। আবুল হাসান মাহমুদ আলী। বর্তমানে দেশের অর্থমন্ত্রী কে? আবুল হাসান মাহমুদ আলী। বর্তমানে দেশের অর্থমন্ত্রী কে? আবুল হাসান মাহমুদ আলী। বর্তমান দেশের অর্থমন্ত্রী কে? আবুল হাসান মাহমুদ আলী। 2024-25 অর্থবছরে বাজেটটি দেশের কততম বাজেট? 2024-25 অর্থবছরের বাজেটের দেশের কততম বাজেট? 53তম বাজেট। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে কবে? 2041 সালে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক কে? সেটা হচ্ছে চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কে? সেটা হচ্ছে চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা প্রস্তাবক কে? চীন। বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটা? ভারত। বিশ্ব অভিবাসী অধিবেশন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম? মানে রেমিটেন্স প্রাপ্তিতে হচ্ছে বাংলাদেশের অবস্থান 8ম। প্রবাসী আয়ের শীর্ষ দেশ হচ্ছে ভারত। বিশ্ব 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কিন্তু 8ম, কিন্তু প্রবাসী আয়ে রেমিটেন্স বলতে কি, আমি তো কই রেমিটেন্স হচ্ছে তোর সামগ্রিক যে টাকাটা আসতেছে, শুধু তো ই না। মানে রেমিটেন্স হলো মানে ধর তৈরি পোশাক দিতেছে, মাছ দিতেছে, কিছু আর তোর মনে কর যে প্রবাসী এটা টাকা পাঠাইতেছে, সব মিলেই হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম, আর প্রবাসী আয় কিন্তু 7ম। এই প্রবাসী আয় কিন্তু অন্য জিনিস। সম্প্রতি দেশের সর্বশেষ তফসিল ব্যাংকের হিসেবে অনুমোদন পায় কোনটা? সর্বশেষ তফসিল ব্যাংক কোনটা পাইছে? সর্বশেষ তফসিল ব্যাংক হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টা? 62টা। বাংলাদেশ বর্তমানে বিশ্বের কততম অর্থনীতির দেশ? 35তম। বর্তমান বিশ্বের প্রথম অর্থনীতি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়ত চীন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে $24.84 বিলিয়ন। বাংলাদেশ বর্তমানে বিশ্বে মানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে $24.84 বিলিয়ন। আর আইএমএফ এর BBM6 অনুযায়ী $20 বিলিয়ন। এক নজরে জাতীয় বাজেট 2024-25 অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রম 53তম বাজেট ছিল। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল হ্যাঁ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল
5%। প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হচ্ছে 6.75%। প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 6.75%। তারপরে হচ্ছে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা হচ্ছে 6.50%। প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হচ্ছে 6.75%। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6.50%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে 6.50%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত? 6.50%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে 6.50%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে 6.50%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.50%। সাধারণ কর মুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা। সাধারণ কর মুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা। সাধারণ সীমা হচ্ছে 3 লাখ। সাধারণত কর মুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা, মানে এ, সাধারণ কর মুক্ত আয় সীমা 3,50,000, মানে সাধারণ কর মুক্ত। আর সাধারণ সীমা ব্যক্তি শ্রেণী 3,50,000। প্রতিবন্ধীর ক্ষেত্রে বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 4,75,000। প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গে 4,75,000। আকার অর্থাৎ ক্রম অর্থাৎ এর বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। নাকার অর্থাৎ 53তম বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা। এডিবি এডিবি হচ্ছে 2,65,000 কোটি টাকা। মানে সর্বোচ্চ বরাদ্দ সুদ পরিশোধ। আচ্ছা, এডিবি হচ্ছে 2,65,000 কোটি টাকা। এডিবি দিচ্ছে 2,65,000 কোটি টাকা এডিবি খাতে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম মনে হয় এডিবিটা। এই জনসংখ্যা অর্থনৈতিক সমীক্ষা, এটা আবার ঘুষ মহিলা, এটা আবার অর্থনৈতিক সময় 2024 অনুসারে মোট জনসংখ্যা 17.1। জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। পুরুষ মহিলা অনুপাত 96.3:100। জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1,171 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর। পুরুষ 70.8, মহিলা হচ্ছে 73.8। পুরুষ 70.8, মহিলা হচ্ছে 73.8। মোট শ্রম শক্তি শতকরা হার কৃষিতে হচ্ছে 45%। কৃষিতে 45%, সেবাতে 38%, শিল্পতে 17%। চলতি মূল্যে মাথাপিছু আয় হচ্ছে 8784 মার্কিন ডলার। চলতি মূল্যে মাথাপিছু আয় হচ্ছে 8784 মার্কিন ডলার। কৃষি খাতের অবদান জিডিপিতে ও 3 খাতের অবদান হচ্ছে কৃষি খাতে হচ্ছে 11.37%, শিল্প খাতে 35.90%, সেবা খাতে 52.72%। কৃষি খাতে 11.37%, কৃষি খাতে 11.37%, কৃষি খাতে 11.37%, শিল্প খাতে 35.90%, শিল্প খাতে 35.90%, সেবা খাতে 52.72%। মোট ব্যাংকের সংখ্যা 62টা। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টা। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35টা। দেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন অবস্থিত হচ্ছে কেরানীগঞ্জে। দেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? রেলওয়ে স্টেশন অবস্থিত কেরানীগঞ্জে। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। পদ্মা সেতু 2022 সালে উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু টানেল হচ্ছে 28 অক্টোবর 2023 সালে। বঙ্গবন্ধু টানেল হচ্ছে অর্থাৎ কর্ণফুলী টানেল বর্তমান 28 অক্টোবর 2023 সালে। 28 অক্টোবর 2023 সালে। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ। সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের সাথে সরাসরি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে? ইথিওপিয়া। মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 60তম। মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 60তম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কারা? রুহানি বাহারি। মেট্রো রেলের চলতি অংশের নাম কি?
লাইন 6। হুম, ঠিক আছে। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হয় মানে বিশেষ লাউঞ্জ এবং ওয়েটিং লাউঞ্জ। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কারা? বিচারপতি রেফাত আহমেদ, 25তম বিচারপতি। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কারা? বিচারপতি রেফাত আহমেদ, 25তম বিচারপতি। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কারা? বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কারা? মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে? বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে? বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে? মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে? মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে? মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কারা? ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন পিজে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন হচ্ছে পিজে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি ছিলেন স্যার এফ রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হচ্ছে ডক্টর নিয়াজ আহমেদ খান। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুদকের দুদকের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ আজম। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক? বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছে মোহাম্মদ আজম, 19তম মহাপরিচালক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কারা? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বর্তমানে বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব কারা? মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? এ এম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। অর্থাৎ পুরস্কার, বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার অর্জন। বাংলাদেশের সাম্প্রতিক পুরস্কার এবং অর্জন। পুরস্কার 20শে জানুয়ারি 2024 অনুষ্ঠিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 11টি বিভাগে মোট কতজনকে এই পুরস্কার লাভ করছেন? 16 জন। নাকি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদেশ। 20শে জানুয়ারি 2024 অনুষ্ঠিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 এর 11টি বিভাগে মোট কতজন এই পুরস্কার লাভ করে? অর্থাৎ 16 জন এই পুরস্কার লাভ করছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 16 জন লাভ করছে। প্রথমবারের মতো কাজী নজরুল ইসলামকে স্মৃতি পুরস্কার 2024 লাভ করেন কে? মানে কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার লাভ করেন আবু সাইদ। কতজন বিশিষ্ট ব্যক্তিকে 21শে পদক দেওয়া হয়েছে? 2024 সালে 21শে পদক পাইছে 21 জন। 2024 সালে 21শে পদক পাইছে কত? 21 জন। কতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হয়? 10 জন। কতজন কতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হয়? কতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হয়? একটা হচ্ছে 21শে পদক পাইছে 2024 সালে 21 জন। আর স্বাধীনতা পুরস্কার 2024 সালে পাইছে মানে কতজন বিশিষ্ট ব্যক্তি? 10 জন। কতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করা হয়? স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করছে 10 জন। 21শে পদক 2024 সালে পাইছে 21 জন। স্বাধীনতা পুরস্কার 2024 সালে পাইছে 10 জন স্বাধীনতা পুরস্কার। দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি নেলসন ম্যান্ডেলা
কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি? জিনাত ফেরদৌসী। ইউনেস্কো বেগম রোকেয়া সাখাত হোসেনের সুলতানা ড্রিমকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দেয় কবে? 8 থেকে 10 মে 2024 সালে। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কয়টা? 45টা। সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে? বাবর আলী। সম্প্রতি বাবর আলী কত তারিখে মাউন্ট এভারেস্ট জয় করেছে? 19 মে 2024 সালে। সম্প্রতি এভারেস্ট জয়কারী বাবর আলীর জন্মস্থান কোন জেলায়? সম্প্রতি বাবর আলীর জন্মস্থান কোন জেলায়? এটা ভাই একটু কই। আচ্ছা, মৌলিক তথ্য ওই যে ওই যে চট্টগ্রাম। মৌলিক তথ্য, প্রথম এভারেস্ট জয়ী হচ্ছে মুসা ইব্রাহিম। দ্বিতীয় এভারেস্ট জয়ী অর্থাৎ 2 বার মোহিত। প্রথম বাংলাদেশী নারী হিসেবে তৃতীয় জন হচ্ছে নিশাত মজুমদার। দ্বিতীয় নারী হচ্ছে ওয়াসফিয়া নাজরীন। পঞ্চম এভারেস্ট জয়ী বাংলাদেশী হচ্ছে বাবর আজম। বাবর আলী। সম্প্রতি স্কাই ডাইভিং এ 41,000 ফুট উপর থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন কোন বাংলাদেশী? আশিক চৌধুরী, ওই যে বর্তমানে বিডার চেয়ারম্যান, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বাংলাদেশ সরকার সম্প্রতি পারমাণবিক বোমামুক্ত একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় কোথায় শান্তি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে? মানে বাংলাদেশ সরকার সম্প্রতি পারমাণবিক বোমামুক্ত একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় কোথায় শান্তি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে? বুঝতে পারছিস? এটা হচ্ছে নাগাসাকি পিস পার্ক। পিস পার্ক ওটা জাপানে। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় কবে? নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় কবে? 15ই নভেম্বর। 15ই নভেম্বর। প্রথম ধাপে নেপাল ভারতের ভিতর দিয়ে বাংলাদেশে কত মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে? প্রথম ধাপে নেপাল ভারতের ভিতর দিয়ে বাংলাদেশ কত মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে? 40 মেগাওয়াট। নেপালের বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয় কবে? 3 অক্টোবর 2024 সালে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এর মতে 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ? ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এর মতে 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ? সেটা হচ্ছে বাংলাদেশ। টাইম 100 নেক্সট 2024 লিডার্স ক্যাটাগরিতে সম্প্রতি কোন বাংলাদেশি স্থান লাভ করেছে? নাহিদ ইসলাম। সম্প্রতি বিবিসিতে 100 অনুপ্রেরণাকারী ও প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের কোন নারী স্থান করে নিচ্ছে? মানে বিবিসির বিশ্বের 100 অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের কোন স্থান করে নিছে? কোন নারী স্থান করে নিছে? রিক্তা আক্তার বানু। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। অসীম চৈতন্যের খোঁজে। সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবন স্বপ্নের চোখে তিনি দেখেন বাংলাদেশকে। দারিদ্র্য থেকে মুক্তির ছোট্ট প্রয়াসই তার মূল শক্তি। সেই স্বপ্ন দেখিয়ে বিশ্ব জয় করা মানুষটি এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। জন্ম হচ্ছে জন্ম 28শে জুন 1940 সালে। জন্ম কবে? 28শে জুন 1940 সালে। জন্ম হচ্ছে 28শে জুন 1940 সালে। জন্মস্থান বাথোয়া, হাটহাজারী, চট্টগ্রাম। জন্মস্থান কোথায়? বাথোয়া, হাটহাজারী, চট্টগ্রাম। জন্মস্থান বাথোয়া, হাটহাজারী, চট্টগ্রাম। বাবা হাজী বুলা মিয়া সওদাগর। মানে চট্টগ্রামের হাটহাজারী, হাটহাজারী মানে জেলা আর বাথোয়া হচ্ছে গ্রাম। বাবা হাজী দুলা মিয়া সওদাগর, মা সুফিয়া খাতুন। হাজী দুলা মিয়া সওদাগর, মা সুফিয়া খাতুন। দাদা হাজী নজু মিয়া সওদাগর। ভাই বোন 7 ভাই ও 2 বোন। 7 ভাইয়ের মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে দ্বিতীয়তম।
সাত ভাইয়ের মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়তম। ডক্টর ইউনূসের ছোট দুই ভাই, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ও ডক্টর ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় দুই দুই ভাইয়ের একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক ডক্টর ইব্রাহিম এবং অন্যজন মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর। উপাধি: ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার, সামাজিক ব্যবসার অগ্রদূত বলা হয় তাকে। শিক্ষাজীবন: 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1960 সালে স্নাতক লাভ করছে। 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1960 সালে স্নাতক 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, মানে অনার্স আর মাস্টার্স। 1965 সালে ফুলব্রাইট বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। 1969 সালে তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারভিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতি পিএইচডি ডিগ্রি লাভ করেন। অর্থাৎ 1969 সালে তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারভিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থাৎ জিপিইডি থেকে অর্থনীতির পিএইচডি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারভিল্ট বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন: স্নাতক শেষ করার পর তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। ঠিক আছে। 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ দেন। 1961 সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। 1969 থেকে 72 সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। মানে 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1972 সালে দেশে ফিরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1990 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে প্রথম দায়িত্ব পালন করেছিলেন। এর আগেও কিন্তু উনি উপদেষ্টা ছিলেন। 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে 1996 সালে। 1961 অর্থাৎ স্নাতক শেষ করার পর তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। 1961 সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। 1969 থেকে 72 সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের একটা মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1972 সালে দেশে ফিরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেন। 1972 সালে দেশে ফিরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছে আবার। ঠিক আছে, অর্থনীতি বিভাগে। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত, একটা হচ্ছে সহযোগী অধ্যাপক, একটা হচ্ছে অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। মানে 75 থেকে 89 সালে এ পদে কর্মরত ছিলেন এবং 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক 1974 সালে দুর্ভিক্ষে খুব কাছে থেকে প্রত্যক্ষ করার পর ইউনূস দারিদ্র্য দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন এবং তার অর্থনীতি বিভাগের একাডেমিক প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতি কর্মসূচি চালু করেন। 1974 সালে দুর্ভিক্ষে খুব কাছে থেকে প্রত্যক্ষ করার পর ইউনূস দারিদ্র্য দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন এবং তার অর্থনীতি বিভাগের একাডেমিক প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতি কর্মসূচি চালু করেন, সেটা 1974 সালে। 1975 সালে তিনি নতুন কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার সংগঠিত করেন। 75 সালে তেভাগা খামার সংগঠিত হয়েছে, যা পরবর্তী সরকার প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে, মানে এটা 1976 সালে, কিন্তু 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে অত্যন্ত দরিদ্র কিছু পরিবারের জন্য কাজ করতে গিয়ে লক্ষ্য করেন যে খুব সামান্য পরিমাণ ঋণ একজন দরিদ্র মানুষের জীবন বড় ধরনের পরিবর্তন আনতে পারে। নিজে গরিব মানুষের ঋণের ঋণের জামিনদার হয়ে স্থানীয় জনতা ব্যাংক থেকে তার প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ তিনি কিন্তু জামিনদার হয়েছে জনতা ব্যাংক থেকে, তার প্রকল্পের মাধ্যমে জোবরা গ্রামের গরিব মানুষের ঋণ দেওয়া শুরু করলেন। জোবরা গ্রামের ঋণ দেওয়া শুরু করলেন। 2 অক্টোবর 1983 সালে এই প্রকল্প পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয়। 2 অক্টোবর 1983 সালে এই প্রকল্প পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয়, যার নাম হয় গ্রামীণ ব্যাংক। তার জন্মদিন 28শে জুন কে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের 80টি বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ ইউনুসের সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। 80টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে তার চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনাদর্শ নিয়ে গবেষণা করা হয়। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে কানাডা জাপানের কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। কানাডা, জাপানে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মডেল। ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর 40টির বেশি দেশে 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে। প্রতিষ্ঠান ধারণ করা চলেছে, 40টি বেশি দেশে 130টির বেশি মানে প্রতিষ্ঠান খোলা হয়েছে। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2000 মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। 2017 সালেও ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। 2020 সালে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এআইইউ প্রথম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। 2020 সালে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এএলইউ প্রথম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। 2020 সালে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এআইইউ প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন। ডক্টর মোহাম্মদ ইউনূস 24টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে 60টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস 24টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে 60টির মতো সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছেন। 24টি দেশের থেকে 60টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। মুক্তিযুদ্ধে অবদান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ, মানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ নাগরিক কমিটি (বিসিসি) গঠন করেন এবং
যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করেন। তিনি তার নেশভিলের বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটার নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। নেশভিলের নামে বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটার নামে একটা পত্রিকা প্রকাশ করতেন। মুক্তিযুদ্ধের প্রতি অন্যদের সমর্থন আদায় ও পাকিস্তানি পাকিস্তানি সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করতে মার্কিন কংগ্রেসে লবি করার উদ্দেশ্যে তিনি এসব উদ্যোগ করেন। তিনি প্রতিষ্ঠা করছিল যে নেসবিলে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করছিলেন, বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করছিল, ঠিক আছে। উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ওনার উল্লেখযোগ্য গ্রন্থ কোনগুলো? থ্রি ফার্মার্স অফ জবদা, জরিমন অ্যান্ড আদার্স, ফেস অফ দ্য পভার্টি, ব্যাংকার টু দ্য পোর, ফেস দ্য ব্যাংকার টু দ্য পোর, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেনস্ট ওয়ার্ল্ড পভার্টি, creating a world without poverty and social business, and the future of capitalism, a world of 3.0, the new economics of 3.0, zero unemployment and zero net emission. গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইছে 1978 সালে। গুরুত্বপূর্ণ সম্মাননা, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978 সালে। রেমন ম্যাগসেসে পুরস্কার 1984 সালে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978 সালে। রেমন ম্যাগসেসে পুরস্কার 1984 সালে। স্বাধীনতা পুরস্কার 1987 সালে। বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে। শান্তিতে নোবেল পুরস্কার 2006 সালে। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বেথুয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? ডিসেম্বর 2006 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের কোন তারিখে অসলো অসলোতে অসলোতে পাইছেন? কোথায় দেশে ছুটি থেকে দেয় না, ছুটির অসলোতে তাহলে হওয়ার কথা। ইউনূস তারিখ অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন 10 ডিসেম্বর। দক্ষিণ 2006 সালে 10 ডিসেম্বর। দক্ষিণ এশিয়া ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছে? জুবরা। আর উনি জন্মগ্রহণ করছে ভাতোয়া গ্রামে। দুটো ভিন্ন দিন। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি? প্রথম গৃহবধূর নাম কি? ঋণ নেওয়া দরিদ্র গৃহবধূর নাম কি? সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? 1983 সালে। 2 অক্টোবর। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ করে 1976 সাল থেকে। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে 1976 সাল থেকে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ? সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ? 95 ভাগের বেশি ক্ষুদ্র ঋণ গ্রহণ করছে। গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের। গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের।
গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়েছে? মালয়েশিয়া। এটা কিন্তু ছিল। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? মালয়েশিয়া। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? জাপান। গুড বাই, ডক্টর মোহাম্মদ ইউনূস।